সেকেন্ড সেমিস্টারে যারা উঠলে তারা সবাই এখন থেকে সাবধান হয়ে যাও, কারণ তোমাদের এবারে কিন্তু টাইম আস্তে আস্তে করে কমতে থাকবে। অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারে যতটা টাইম পেয়েছো তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে অত টাইম পাবে না, তার থেকে টাইম পাবে থার্ড সেমিস্টার কম, তারপরে ফোর্থ, তারপর ফিফথ, সিক্স। অর্থাৎ তোমরা যত এবার সেমিস্টারের কাছে উপরে উঠবে তত তোমাদের সময় কমতে থাকবে, কিন্তু সিলেবাস তোমাদের বাড়তে থাকবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে সিলেবাসে পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে কিন্তু সিলেবাস একটু হলেও বেড়েছে এবং বিষয় কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে। অতএব তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু তোমাদের সাপ্লি অনিবার্য। সেই জন্য কি করলাম, তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কিছু টিপস দিচ্ছি। অর্থাৎ তোমাদের যে সাজেশনটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে গিয়ে বাংলা সাজেশনটা। এই বাংলা সাজেশনটা তোমাদেরকে আমি শেষের দিকে দিই, কিন্তু এখন তোমাদের যেহেতু সময় কম তাই তোমাদের প্রথম দিকে দিয়ে দিচ্ছি। এই সাজেশনগুলো তোমরা এখন থেকে রেডি করো, দেখবে তোমাদের আশা করি পরীক্ষা কারো অসুবিধা হবে না। আজকে আমি তোমাদের সাজেশন যেগুলো দিচ্ছি এর উপরেই তোমাদের আবার লাস্ট মিনিট সাজেশন যখন দেবো, অর্থাৎ পরীক্ষা তোমাদের 1 মাস আগে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে স্টার মার্কস প্রশ্ন। আমি আজকেই বলতে পারি, কিন্তু তোমরা কি করবে, ওই স্টার মার্কসগুলোই দেখে যাবে। তার জন্য তোমাদের কি করলাম, যে আজকে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমাদের 2026 জন্য ইম্পর্টেন্ট। তোমরা এরপরে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনের জন্য স্টার মার্কসগুলো পাবে। তার জন্য তোমরা এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবে যে তোমাদের স্টার মার্কস প্রশ্নগুলো দরকার আছে কিনা। তাহলেই তোমাদের আমি এর পরবর্তী ভিডিওতে স্টার মার্কসগুলো দিয়ে ভিডিও দেবো। দেখো, তোমাদের এই বাংলার মেজরের যে সিলেবাস আছে সেটা কিন্তু অনেক বড় সিলেবাস। যতটা সিলেবাস দিচ্ছে সেই হিসাবে তোমাদের সময় কম। তাহলে এই কম সময়ের জন্য তোমাদের এই বড় সিলেবাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্টগুলো তুলে নিয়েছি 2026-এর জন্য, সেই প্রশ্নগুলো দেখে নাও যে তোমাদের আমি কি রেখেছি। তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস কি আছে প্রাচীন ও মধ্যযুগের। তোমাদের মেজর বিষয়টি কি আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ। দেখো প্রথম প্রশ্নতে কি আছে, প্রথম প্রশ্ন তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয় কেন। কি দিলাম, ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয় কেন। তারপরে দেখো, তারপর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু স্টামার্কস বলে এখনই বলতে পারি, কিন্তু বলবো না, আমি শেষ টাইমে বলবো। দেখো, চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। কি প্রশ্ন দিলাম, চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও, অর্থাৎ সামাজিক চিত্র, চর্যাপদের সামাজিক চিত্র। ঠিক আছে, আরেকটা দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। কি দিলাম, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। চর্যাপদ থেকে এই দুটো প্রশ্ন ভালো মতো দেখে যাবে। এরপর দেখো, যে দেখবে সে হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, কাব্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব। কি দিয়েছি, শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, কাব্যমূল্য বা সাহিত্য মূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। এরপর দেখবে শ্রীকৃষ্ণ কাব্যে বড়ুচণ্ডীদাসের কৃতিত্ব লেখো। শ্রীকৃষ্ণ কাব্যে বড়ুচণ্ডীদাসের কৃতিত্ব। আছে, এবার যে দেখবে ভাগবত, রামায়ণ ও মহাভারত থেকে। ভাগবত, রামায়ণ, মহাভারত থেকে কি প্রশ্ন দেখবে, প্রথম প্রশ্ন, রামায়ণে কৃত্তিবাসের কৃতিত্বের পরিচয় দাও। কি দিলাম, রামায়ণে কৃত্তিবাসের কৃতিত্বের পরিচয় দাও। আরটা দেখবে যেখান থেকে রামায়ণে তার জনপ্রিয়তার কারণ কি, অর্থাৎ রামায়ণে কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণ কি। খুব ভালো প্রশ্ন, ভালো মতো মুখস্থ করবে এখন থেকে। এরপর দেখবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। অর্থাৎ কি, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ লেখো। কি দিলাম, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে গিয়ে কাশিরাম দাস এবং তার কবি গীতের পরিচয় দাও এবং তার শ্রেষ্ঠত্বের কারণ কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বাংলা সাহিত্য ও সমাজে চৈতন্যদেবের প্রভাব লেখো। কি দিলাম, বাংলা সাহিত্য সমাজে চৈতন্যদেবের প্রভাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো মতো মুখস্থ রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের পরিচয় দাও। কি দিলাম, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের পরিচয় দাও এবং তার কবিগীতের সম্পর্কে বা কবিগীতের লেখো। নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও এবং তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। কি দিলাম, বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় এবং তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। তারপরে দেখো, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান লেখো এবং চণ্ডীদাস সমস্যা কি। কি দিলাম, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান এবং চণ্ডীদাস সমস্যা কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখবে, বৈষ্ণব সাহিত্যে বলরাম দাসের কবিগীতের পরিচয় দাও। কি দিলাম, বৈষ্ণব সাহিত্যে বলরাম দাসের কবিগীতের পরিচয়। দেখো, নেক্সট দেখবে মনসামঙ্গল থেকে। কি দিলাম, মনসামঙ্গল কাব্য কাকে বলে, এই কাব্যের বৈশিষ্ট্য লেখো এবং এর সমাজ জীবন। কি দেখবে, মনসামঙ্গল কাকে বলে, এই কাব্যের বৈশিষ্ট্য এবং এর সমাজ জীবন, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের সমাজ জীবন সম্পর্কে লেখো।
তারপর প্রশ্ন, মনুষ্যমঙ্গল কাব্যে নারায়ণ দেবের কবি গীত লেখো। দিয়ে দিলাম, মনুষ্যমঙ্গল কাব্যে নারায়ণ দেবের কবি গীতের পরিচয় দাও। এরপর দেখবে চৈতন্য পরবর্তী মনুষ্যমঙ্গল কাব্যে রচনায় কেতকদাস ক্ষেমানন্দের অবদান। দিলাম, চৈতন্য পরবর্তী মনুষ্যমঙ্গল কাব্যে বা কাব্য রচনায় কেতকদাস ক্ষেমানন্দের পরিচয় দাও বা অবদান লেখো। তারপরে দেখবে চণ্ডীমঙ্গল কাব্য থেকে কি দেখবে, চণ্ডীমঙ্গল কাব্যে দ্বিজমাধবের কবি গীতের পরিচয় দাও। কি দিয়েছি, চণ্ডীমঙ্গল কাব্যে দ্বিজমাধবের কবি গীতের পরিচয় দাও। এরপর দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় এবং তার কাব্য পরিচয় দাও। কি দিয়েছি, চণ্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় এবং তার কাব্যের পরিচয় দাও। এরপরে দেখবে ধর্মমঙ্গল থেকে কি দিলাম, ধর্মমঙ্গলে ঘনারাম চক্রবর্তীর কবি গীতের পরিচয়। কি দিয়েছি, ধর্মমঙ্গলে ঘনারাম চক্রবর্তীর কবি গীতের পরিচয়। তারপর প্রশ্ন দেখবে ধর্মমঙ্গলে রূপরাম চক্রবর্তীর কবি গীতের পরিচয় এবং তার কাব্যের পরিচয় দাও। কি দিয়েছি, ধর্মমঙ্গল কাব্যে রূপরাম চক্রবর্তীর কবি গীতের পরিচয় এবং তার কাব্যের পরিচয়। এরপরে কি আছে, এরপরে আছে তোমাদের শিবায়ন কাব্য। শিবায়ন কাব্যতে কি প্রশ্ন দিয়েছি দেখে নাও, শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও। কি দিলাম, শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয়। এছাড়া দেখবে সেটা হচ্ছে শিবায়ন কাকে বলে, এর বৈশিষ্ট্য। কি দিলাম, শিবায়ন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। তারপরে পুনরূপক খান থেকে কি দেখবে, আরাকান রাজসভার দুজন মুসলমান কবির নাম অর্থাৎ দৌলত কাজী এবং সৈয়দ আলাওল, এদের কবি প্রতিভার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো তোমাদের একটা পরীক্ষায় আসছেই। আর দেখবে টিকা হিসাবে দেখবে কি, পদ্মাবতী, সতী মায়না এবং লোর চন্দ্রানী। কি দেখবে, পদ্মাবতী, সতী মায়না আর লোর চন্দ্রানী। আচ্ছা, নেক্সট নাথ ধর্ম ও সাহিত্য থেকে। কি দেখবে, নাথ ধর্ম ও সাহিত্য থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহের গীতি কবিতার গুরুত্ব লেখো এবং এর কাহিনী সম্পর্কে লেখো। কি দিলাম, বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহের গীতি কবিতার গুরুত্ব লেখো এবং এর কাহিনী সম্পর্কে লেখো বা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, ভালো মতো দেখে যাবে। এরপর প্রশ্ন, শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। কি দিলাম, শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয়। নেক্সট প্রশ্ন, শাক্তপদাবলীর সামাজিক পটভূমি এবং কাব্যমূল্য লেখো। কি দিলাম, শাক্তপদাবলীর সামাজিক পটভূমি এবং এর কাব্যমূল্য সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন, বাংলার শ্রেষ্ঠ বাউল সাধক অর্থাৎ লালন ফকির। বাংলার শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকিরের জীবন সাধনা এবং রচনার পরিচয় দাও। কি প্রশ্ন, বাংলার শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকিরের জীবন সাধনা এবং তার রচনার পরিচয় দাও বা তার কৃতিত্ব সম্পর্কে লেখো। আচ্ছা, তাহলে কি আছে, এই কটা প্রশ্ন তোমাদেরকে তুলে ধরলাম। এই কটা প্রশ্ন তোমরা এখন থেকে ভালো মতো মুখস্থ রাখবে এবং তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের দেখবে লাস্ট মিনিট সাজেশন আমি এই প্রশ্নের উপর দিয়ে তোমাদের আমি স্টার মার্কস গুলো দিয়ে দেবো। স্টার মার্কস আমি 8টা কি 10টা মতো দেবো। তোমাদের থাকে প্রশ্ন 10টা, লিখতে হয় 6টা, অর্থাৎ আমি এই 10টা বেশি স্টার মার্কস দেবো না। 10টা প্রশ্ন স্টার মার্কস দেবো, 10টার মধ্যে আশা করি 6টা তোমরা কম পেয়ে যাবে। আর যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আমাকে কমেন্ট করে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, সেগুলো আমি তোমাদের আগে আপলোড করব। দেখো।